নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনাদের সকলের গতকালের ভিডিওটা কাজে লেগেছে। অ্যাকচুয়ালি 320 পয়েন্ট দেখে শনিবার সময় পাইনি। একবার মনে হয়েছিল যে রোববারে একবার আপনাদেরকে জানানো দরকার যে 320 পয়েন্টের যেটা দেখাচ্ছে সেটা একটু যেন বেশি মনে হচ্ছে। ভুলও হতে পারতাম, এমন নয় যে এটাই ঠিক হতো, কিন্তু মনে হয়েছিল যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থা দেখে 320 পয়েন্ট ওপরে নিফটিটা অন্তত যাওয়া উচিত নয়। সেই হিসাবে কালকের ভিডিও আপনাদের করেছিলাম। তো মার্কেট মোটামুটি যেরকম ভেবেছি যে 500 থেকে 800, আজকে সকালের মর্নিং নোটও যারা শুনেছেন তারা জানেন আমি বারবার বলেছি মার্কেট সেই একই রেঞ্জে আছে, ব্রডার রেঞ্জ 500 to 800। 26,000 পেরোলে আমরা ভাববো বড় জায়গার উপরে যাবে কি না। একইভাবে 25,350 বা 25,300 নিচে যদি মার্কেট যায়, সেক্ষেত্রে মার্কেট হয়তো 24,800, 25,000 এই লেভেলে একবার আসতে পারে। দেখুন, সম্ভাবনা দুদিকেই আছে। তার কারণ হচ্ছে খুব সুন্দরভাবে পয়েজড হয়ে আছে মার্কেটটা। আপনি নিফটিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যে খবর আসতে পারে, আপনি সামান্য এরপরে আপনাকে বিশ্লেষণ করছি। আজকে সকালে আপনাদের বলেছিলাম যারা আমার গ্রুপে আছেন যে আজকে ভিডিওটা দেখবেন, কারণ কয়েকটা ডেটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। দুটো ডেটা পয়েন্ট গত পরশুদিন সরকার রিলিজ করেছে, আমার দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। এখন এগুলো তো সবসময় হয়তো আপনাদের চোখে পড়বে না, বা চোখে পড়লেও আপনি দেখেছেন হয়তো অনেকে, তাও আমার মনে হলো আমার একবার আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করা উচিত। এখন কি ব্যাপার আছে দেখুন। ট্রাম্প ট্যারিফ টেরার যেটা বলছে, ট্রাম্পের ভয় কিছুটা অংশ কেটেছে, কারণ ওদের সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো ট্যারিফ তুমি দিতে পারো না। কিন্তু আবার অন্যদিকে বলেছে কিছু সেকশান 131, 232 কী সব আছে ওদের, সেই সেকশান 303 না কী সব আছে, সেই সেকশানে বলিয়ান হয়ে ও যে কোনো দেশের ওপর ট্যারিফ স্যাংশন এগুলো বসাতে পারে, প্রোভাইডেড সংসদ থেকে তার অনুমতি নিতে হবে, মানে ওদের সেনেট থেকে সেটা পাস করাতে হবে। একা দিয়ে দিল, যেরকম এই যে 15% ট্যারিফটা, এটা 150 দিনের মধ্যে সংসদে পাস করাতে হবে। 15% ট্যারিফ তো বসিয়ে দিয়েছে, কিন্তু এখন ও 150 দিন সময় পাবে এটাকে পাস করাবার। 150 দিনের মধ্যেই পাস করি না, ইটস ওকে। মানে পুরোপুরি নিরবিচ্ছিন্ন, মানে একার হাতে যা ইচ্ছে করবো, কোথাও কিছু করতে হবে না, যেটা IEEE-তে পাচ্ছিল সেই জায়গাটা হয়তো একটু সংকুচিত হয়েছে। কিন্তু এত রকম সেকশন আছে না, যে ইচ্ছা করলেই আরও ট্যারিফ, আরও নানা রকম। হ্যাঁ, যেরকম একটা ট্যারিফ দেখছিলাম, কোনো দেশ তোমার সঙ্গে খারাপ ট্রেড প্র্যাকটিস করছে বা সে এমন কিছু করছে যা আমেরিকার জন্য ক্ষতিকর, তার জন্য ও স্যাংশন বা ট্যারিফ বসাতে পারে, প্রোভাইডেড সেটাকেও পাস করাতে হবে। সেটা পাস করবার আগে সেটাকে প্রুভ করাতে হবে, মানে সেটা একটা তদন্ত দেবে, সেই তদন্তের রিপোর্ট আসবে, সেই অনুসারে সেটা হবে। মানে একটু লেন্দি প্রসেস করে দিচ্ছে। বাট আমেরিকান প্রেসিডেন্টের হাত এখনও একদম বাঁধা হয়ে যায়নি, যেটা অনেকে ভাবছিলেন যে সুপ্রিম কোর্ট আমেরিকান প্রেসিডেন্টের হাত বেঁধে দিয়েছে। না, মোটেই না, অনেক জায়গা আছে। এখন দেখুন, এই একটা ব্যাপার। এখন আজকে রাত্রে আবার কি বলবেন, কোন কথাটাকে কি বলবেন। কিছু দেশ আনন্দিত হয়েছে ওনার ট্যারিফের ওপর উনি হয়েছে বলে, কানাডা কিছু মন্তব্য করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিছু মন্তব্য করেছে, দেখা যাক সেগুলোকেও নিয়ে আবার কীরমভাবে নেন। ভারত বরাবরই চুপ আছে। ভারত বুঝে গেছে যে আমরা একটা ছোটোবেলায় একটা কথা বলতাম, দেখেন, যেখানে কিছু বলবার নেই না, যেটা করবার সেটা করতে হয়, সেটা চুপচাপ বসে থেকে করতে হয়। আমরা বলতাম বোবা কালার শত্রু নেই। চুপচাপ কথা বলো না, তোমার যে কাজটা জাস্ট ডু ইয়োর ওয়ার্ক। আমরা ছোটোবেলায় যে কথাগুলো পড়েছি সেই কথাগুলোকে পরবর্তীকালে আমরা গুরুত্ব দিই না আর কি, কিন্তু সেই কথাগুলো খুব সে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এটা কথা ছিল, আমরা ছোটোবেলায় পড়েছি। তাই কাজে বড় হওয়াটা দরকার। মুখে অনেক কিছু বলছে, ট্রাম্প অনেক কিছু বলছে, কালকে পাল্টাচ্ছে, আজকে আবার বলছে, কালকে ডবল লাগিয়ে দিচ্ছে, খুব একটা দাম নেই আর কি। অ্যাকচুয়াল কাজটা ঠিকমতো হচ্ছে কি না এটা দেখার দরকার। সেকেন্ডলি, যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বলছিলাম, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে একটা জিনিসের দিকে তাকিয়ে থাকবেন, সেটা হচ্ছে ক্রুড প্রাইস। ক্রুড প্রাইসই আপনাকে বলে দেবে যে ইরান আমেরিকা কী অবস্থা, কোনো খারাপ কিছু হচ্ছে কি না।
এবং ভারতের অবস্থার সঙ্গে ক্রুড প্রাইস প্রচণ্ডভাবে জড়িত। আমি একটা উদাহরণ দিচ্ছি, 2 বছর আগে, মানে এই ফিনান্সিয়াল ইয়ারে, আগের ফিনান্সিয়াল ইয়ার, আমাদের ফুল ক্রুড বাস্কেটটা এসেছিল $80.26, $80.26 আমরা কিনেছিলাম। সেটা এবছর আমরা ক্রুড কিনেছি $63.08 ক্রুড বাস্কেট টোটাল, মানে আমাদের প্রায় 21% টাকা সেভ হয়েছে। আমরা কিন্তু একই ক্রুড আমদানি করেছি, সামান্য বেশি দেখলাম, যে ব্যারেল আমরা আমদানি করি তার থেকে সামান্য বেশি, কিন্তু উই আর সেভিং 21% অফ আওয়ার মানি। আগের বছর যদি 100 টাকা খরচা হয়ে থাকে, এবছর আমাদের 79 টাকা খরচা হয়েছে। এবং এই 21 টাকাটা, আমি বারবার একটা কথা আপনাদের বলি যে ফিসকাল ডেফিসিট কমানো মানে এটা খুব দরকার, একটা নীতি রাখা যে ফিসকাল আমার ঠিকঠাক আছে, খুব বেশি ধার হয়ে যাচ্ছে না, দেশের অর্থনীতি এমন একটা জায়গায় খরচা 5 টাকার, আমদানি 2 টাকার, তাহলে মুশকিল। আমি এবারটাকে বলি ফিসকাল ডিসিপ্লিন। সেই ফিসকাল ডিসিপ্লিনটা যে আমাদের আছে, এই যে আমরা বলছি ঘাটতি 3%, 4% থেকে 4.6%-এর মধ্যে থাকবে, এবং সেটাই রয়েছে, 4.2%-এ রয়েছে। এই যে বলছিলাম না বাজেটের সময়, দিজ আর দ্য থিংস। তার কারণ, মেন কারণ হচ্ছে এই ক্রুড। এখন ভাবুন, আজকে ক্রুডের দাম $71 ওপরে। সকালবেলা গতকাল শুক্রবার $72 গেছিলো, সেখান থেকে পড়ে আজকে $70 কাছাকাছি, আবার $71 হয়ে গেছে। মানে টেনশন ইজ স্টিল দেয়ার। এখন এবছর যদি কোনো কারণে ওই স্ট্রেট অফ হরমুজ ওসব নিয়ে ঝামেলায় ক্রুড যদি 85-90 চলে যায়, আপনি ভাবছেন যে আমাদের ইকোনমি একদমই যেটা ছিল সেটা থাকবে? মানে তো খরচাটা বেশি হবে। যে খরচাটা আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে মানে খরচা করতে পারতাম, সেই খরচাটা চলে যাবে কোথায়? না ক্রুড আনতে। তো এটা আমাদের পক্ষে, আমাদের অনেক বেশি দেশের উন্নতি হতো, সেই পয়সাটা আমাদের ঢুকে যাবে ক্রুডের দিকে। দ্যাট ইজ দ্য প্রবলেম। কিন্তু যদি আপনি পুরো মার্কেটটাকে দেখেন, আমাদের দিকে সেট আপ কিন্তু রেডি। আমরা কিন্তু সেট আপ করেই বসে আছি। আমরা ট্যাক্স কমিয়েছি, আমরা জিএসটি কমিয়েছি, আমরা ব্যাংকিং সিস্টেমকে ভালো জায়গায় নিয়ে এসেছি, আমাদের এই মুহূর্তে বড় কোনো ধার নেই। আমরা অয়েল বন্ড, যেটা 2014-র আগে যে সরকার ছিল, সেই সরকার অয়েল বন্ড ছেড়েছিল, সেই ছেড়ে টাকা তুলেছিল, সেই টাকাটাও আমাদের 26-এর শেষে মনে হয় পরিশোধ হয়ে যাবে। সেটা খুব একটা কম টাকা নয়, হিউজ একটা অয়েল বন্ডের টাকা ছিল, যেটা এই 26-এর শেষে পরিশোধ হবে। এখন সরকারে যেই থাকুক, সেই কিন্তু ইন্ডিয়া, যেই থাকুক, একজন নিয়ে গেলেও আর একজনকে সেটা শোধ করতে হয়। সে বলতে পারে না, না আমি নই, উনি নিয়ে গেছেন, আমি দেবো না, তাকে দিতে হচ্ছে। এই জায়গাটা, সুতরাং এই যে দেশের ভালোর জন্য যে যখন সরকারে থাকবে, তার এই যদি জায়গাটা রাখে যে আমি ফিসকাল ডিসিপ্লিন থাকবে, আমার ধারটা কম থাকবে, পরের সরকার এসে তাহলে আবার কাজ করতে পারবে, হু এভার হি ইজ। এই জায়গাটা আমাদের এতদিনে তৈরি হবে আর কি। 26-এর পরে অয়েল বন্ডের টাকা শোধ হয়ে যাবে, আমাদের হাতে আরও টাকা থাকবে, যে টাকাটা আমরা দেশের উন্নতি, দেশের ইনফ্রাস্ট্রাকচারের জন্য খরচা করতে পারবো। তো ক্রুডের দামটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোন দিকে যাচ্ছে মার্কেট। এবং ক্রুড যদি দেখেন $73-74 ওপরে যাচ্ছে, তখন বুঝবেন যে মানে মিডল ইস্টে কিছু বাজে হতে যাচ্ছে। এখন আমার একটা অবজারভেশন আছে, এই অবজারভেশনটা আমি জানি না কতটা ঠিক, আগে থেকে অনেক দিন ধরে দেখেছি, আগের দিনও বলেছি, যে হোয়েন এভার আমেরিকা ইন এ টার্মোয়েল ইন্টারনালি, মানে ভেতরে, দেশের ভেতরে কোনো টার্মোয়েল হয়েছে, আমেরিকা সবসময় বাইরে কাউকে আক্রমণ করেছে। আপনি যদি ইতিহাস দেখেন, 90 সালের পর থেকে এটাই হিস্ট্রি। সুতরাং যদি দেখা যায় ওদের কীরকম শাখের করার জানেন, ওদের, আপনাকে আগের দিনই বলছিলাম, শনিবারে ওদের জিডিপি কম এসছে, এদিকে ইনফ্লেশন বেড়েছে। এবার কদিন পরে ওদের ব্যাংকিং ইন্টারেস্ট রেট, ফেড রেট অ্যানাউন্সমেন্ট আছে। তার মানে যদি ফেড রেট কাটে তাহলে কি হবে? হয়তো গ্রোথ বাড়তে পারে, কিন্তু আবার ইনফ্লেশন বেড়ে যাবে। ইনফ্লেশন ওদের মেন জিনিস। আবার যদি না কাটে, তাহলে গ্রোথ যে কম আছে, গ্রোথ কমই থাকলো, ইনফ্লেশনে কী হিসেবে, গ্রোথ তো আসছে না। একটা 2.9 থেকে 3 ওদের এক্সপেকটেশন ছিল, সেখানে এসছে 1.4।
ট্রাম্প সঙ্গে সঙ্গেই বলেছেন যে যে শাটডাউন ছিল না কিছুদিনের জন্য, আমেরিকা গভর্নমেন্ট স্পেন্ড করতে পারেনি যেহেতু বিল পাস হয়নি, সেই কারণে কম এসছে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এতটাও সহজ সরল নয় আর কি পুরো ব্যাপারটা। দেখা যাক, এখনও তো অনেক টার্মোয়েলের মধ্যে দিয়েই চলছে। বিশ্ব মার্কেটে যখন তখন নানা রকম খবর আসতে পারে আর কি। আপনি কোনো দিকে না কিনে না বেচে কোনো দিকে আপনি শান্তিতে বসতে পারবেন না। আপনার মনে হবে আমি বেচে দিয়েছি আর ওপরে যাওয়ার চান্স নেই। সাপোজ ধরুন ইরান আর ইউএস একটা ডিল করে ফেললো, দেন মার্কেট তো আপনার তো বেচাটাও রিস্ক হয়ে যাবে না, কারণ আপনার ইন্টারনাল তো ভালো আছে, সেরকম কিছু খারাপ নেই, তাহলে আপনি ওপরে যাবেন। আবার আপনি কিনে আছেন, ইরান ইউএসের মধ্যে কিছু হলো না এবং সেই যুদ্ধে তৃতীয় কোনো বড় শক্তি জড়িয়ে ফেললো, কী হবে বুঝতে পারছেন? ইটস এ ভেরি ভেরি স্টিকি সিচুয়েশান। আপনি জানেন না যে কোন দিকে আঠাটা লাগবে আর কি। সুতরাং আপনার এখানে খুব সাবধানে এবং অল্প কাজ করাটা উচিত। লং টার্ম ইজ ভেরি গুড, লং টার্ম নিয়ে কোনো বরঞ্চ যদি কোনো কারণে কোনো প্যানিক আসে, মার্কেট পড়ে যায়, আপনি যে স্টকগুলো ধরে রেখেছেন যেগুলো ভালো স্টক মানে কি, যার রেজাল্ট ভালো আছে, শুধুমাত্র এই টেনশনের জন্য পড়েছে। আগের বার ফান্ডামেন্টালি উইক, কাজকর্ম ঠিক আছে, রেজাল্টটাও ভালো আছে, খালি এই বাইরের ঝামেলাতে পড়েছে, সেই স্টক যদি আপনি কমে পান। ধরুন এখন আপনার পিএসইউ ব্যাংক কেনার খুব ইচ্ছা, পিএসইউ ব্যাংক তো হাতের বাইরে। সাপোজ ধরুন একটা বড় কিছু টার্মোয়েল হলো, সমস্ত পিএসইউ ব্যাংক 10 থেকে 15% কারেক্ট করলো, তখন যদি আপনি ভয় পান, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা পাই, কারণ আমরা জানি না যে এটা হয়তো 200 টাকা থেকে 170 এসছে, আরও কত যেতে পারে, 130 যেতে পারে, 100 যেতে পারে। 4 বছর আগে কী দাম ছিল পিএসইউ ব্যাংকের? কেউ নিত না পিএসইউ ব্যাংক। সেখান থেকে আজকে পিএসইউ ব্যাংক কোথায়? আপনি ইউনিয়ন ব্যাংকের কথা ধরুন, আমি 34 টাকায় ফার্স্ট, আপনাদের ইউটিউবে আছে 34 রুপিসে আমি বলেছিলাম এটা 5 বছর রাখার মতো ব্যাংক, আজকে 200 টাকা দাম, 6 টাইমস। তাহলে আপনি এই 200 টাকা থেকে 170 টাকা আসবে, ওই জায়গাটা কেনা কিন্তু টাফ। কারণ আপনার মনেই হতেই পারে কোথা থেকে উঠেছে ভাই, 170 কেন, 150 নয় কেন, এই উত্তর কিন্তু দিতে পারবো না। কিন্তু এই প্যানিকে, এই যে ফান্ডামেন্টালি সব ভালো এই স্টকগুলো আপনাকে দেখে রাখতে হবে। যে স্টকগুলো আপনি হয়তো দেখুন, একটা কথাই আছে, সেন্টিমেন্টও ভালো হবে, দামও কম থাকবে, এই জিনিস আপনি পাবেন না। আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে, সব একসঙ্গে হবে না। সেন্টিমেন্ট ভালো, আপনার হাতে পয়সা আছে এবং স্টকের দামও ভালো হবে না। সেন্টিমেন্ট খারাপ, স্টকের দাম, সেন্টিমেন্ট ভালো, স্টকের দাম একদম সস্তা, আর আপনার হাতেও পয়সা আছে, এটাও হবে না। দেখবেন যখন মার্কেট পড়ে আমাদের হাতে টাকা থাকে না, আমরা আগেই ইনভেস্টেড হয়ে যাই, এবং যখন দাম পড়ে যায় তখন হাতে পয়সা নাই, যখন দাম পড়ে যায় হাতে পয়সা আছে কিন্তু কেনবার সাহস নেই। সেন্টিমেন্ট একদম নেগেটিভ। লোকে বলছে 24,600 আসুক না, দেখবেন এই আপনি আমার ভিডিওই দেখবেন, আমি গত 4 মাস ধরে কয়েকজন দেখবেন বলে যাচ্ছে 23,600 আর 20,000। এখন যদি কোনো একদিন 23,600 আসে, সে বলবে আমি তো বলেছিলাম। কারণ এতদিন ধরে রোজ যদি আপনি একটা কথা বলেন, কোনো একটা দিন লেগে যেতেও পারে। কিন্তু 23,600 কি এসছে? আসেনি। এখন আসতে তো পারে। শেয়ার বাজারে আপনি কোনো কিছুকে না বলতে পারবেন না যে এটা আসবে না। সবাই বলছে সব স্টক বেচে দিন, এই হচ্ছে সুযোগ। এবার কোনো দিন হয়তো সত্যি করে একটা যুদ্ধ লেগে গেল, রাশিয়া চীন হয়ে গেল, বলে আমি তো আগে বলেছিলাম। তবে আপনি যতদিন ধরে বলছেন, যদি হিসাব করা যায়, এতদিনে আপনার ব্যাংক ফ্যাংক সব খালি হয়ে গেছে, মার্কেট যেখান থেকে যেখানে গেছে সব স্টপ লস উড়ে গেছে। যারা বলছেন তাদেরও দেখবেন শর্ট পজিশন আর থাকবে না। এত সোজা নয় মার্কেট, টাইমিং করাটা জরুরি। সুতরাং আপনাকে বুঝে কাজ করতে হবে। ওই প্যানিকের অবস্থায় শেয়ার নেওয়াটাই হচ্ছে বড় জিনিস। আস্তে অল্প অল্প নেবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, প্যানিকে শেয়ার নিতে গেলে একটা কথা মনে রাখতে হয়, আমি আমার যেটুকু টাকা আছে, যে টাকা আমার কাজে লাগবে না সেটুকুই নিতে পারবো। ধার করে, ব্যাংক থেকে টাকা নিয়ে, ধারে, এমটিএফে একদম উচিত নয়। কোনো লেভারেজ পজিশন নেওয়া উচিত নয়। আপনি মনে করছেন এটা ভালো, এটা আর একটু খারাপ হতেই পারে, সেই জায়গাটা বজায় রাখবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে একটা কমেন্টে একটা জিনিস জানাবেন যে গতকালের ভিডিও যে আমি করলাম এটা আপনাদের কাজে এসেছে কিনা। যদি কাজে আসে আমার খুব ভালো লাগবে। নমস্কার।